হিন্দি সাহিত্যের ইতিহাসে ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাম সোনার অক্ষরে চিরকাল লেখা থাকবে। ভারতীয় হরিশ্চন্দ্র কেবলমাত্র কথা সাহিত্যিক, কবি, নাট্যকার এই যে কোনো একটা উপাধিতে তাকে ভূষিত করলে ঠিক হবে না। আমরা এর আগে ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাটক সম্পর্কে পড়েছিলাম। আজ আমরা পড়ব ভারতেন্দু হরিশ্চন্দ্রের কবি কৃতিত্ব সম্পর্কে। রীতিকাল যুগের পরে ভারতেন্দু হরিশ্চন্দ্র হিন্দি সাহিত্য জগতে প্রবেশ করেন এবং সেই সময়ে কবিতার ভাষা মূলত ছিল ব্রজ ভাষা এবং এর মধ্যে একটা ইন্দ্রিয়জ প্রেম ভাবনা, তার গোড়া এবং প্রথাবদ্ধ রীতি দেখতে পাওয়া যেত। পটভূমি এবং পরিবেশ এই দুটোর একটিকেও পরিবর্তন না করে কেবলমাত্র বিষয় এবং ভাবনায় নতুনত্ব নিয়ে আসলেন হরিশ্চন্দ্র। তিনি সমকালীন সমাজ ভাবনার সঙ্গে সাহিত্যকে এক করে দিলেন। তার কবিতা মূলত ছিল লিরিক্যাল, ধর্মমূলক, প্রেমমূলক, কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে তার মধ্যে জাতীয়তা বোধ ছিল অত্যন্ত বেশি। দেখতে গেলে হিন্দি সাহিত্যে এর আগে এভাবে প্রবল স্বদেশ চেতনা আর কারুর লেখায় সেভাবে পাওয়া যেত না। ভারতেন্দু হরিশ্চন্দ্র প্রায় 3000 ভক্তিমূলক ও প্রেম নির্ভর গান লিখেছেন। এর মধ্যে ছন্দ এবং রূপের নানান ছন্দ এবং রূপ দেখতে পাওয়া যায়। সুর, রাগ, রাগিনী, বিভিন্ন তাল, এগুলো সবই তিনি সেই গানগুলির ওপরে লিখে রেখে গেছেন। তো সুতরাং তার যে এই সঙ্গীত বা তাল, ছন্দ এই নিয়ে তার যে জ্ঞান, সেটা নিয়ে আমাদের আর কারুর কোনো দ্বিমত থাকে না। যদি আমাদের ভারতেন্দু হরিশ্চন্দ্রের কাব্যগুলির বৈশিষ্ট্য বলতে হয় তাহলে আমরা বলবো ভারতেন্দু হরিশ্চন্দ্র ছিলেন পরম ভক্ত বৈষ্ণব। ভক্তিময়তা তার কবিতায় অত্যন্ত বেশি। রাধাকৃষ্ণের প্রেম ভাবনায় তিনি নিমগ্ন, নিবিড়। ধর্মের মহিমান্বিত প্রকাশ তার কবিতার মধ্যে আছে। দ্বিতীয়ত, ভারতেন্দু হরিশ্চন্দ্র সুন্দর প্রেমের কবিতাও লিখেছেন। তিনি প্রেমিক কবি। ঈশ্বরীয় ভাবনায় তার কবিতায় এসেছে যেন দৈবী মহিমার মতো। ভালোবাসার কবিতায় আছে প্রেম নির্ভর হৃদয় ভাবনার পরিচয়, যেখানে প্রেমের যন্ত্রণা, দাহ, আবেগ, আকুলতা বিশেষ সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তৃতীয়ত, ভারতেন্দু হরিশ্চন্দ্রের কবিতাগুলো স্বদেশ চেতনা এবং সমাজ ভাবনায় অত্যন্ত বলিষ্ঠ। তিনি যেন এক্ষেত্রে মানুষের কবি হয়ে গেছেন। প্রেম, মানুষ, প্লেটনিকতা, রোম্যান্টিসিজম যার মধ্যে থাকে, তার যে প্রকৃতিকে ভালো লাগবে এটা অত্যন্ত স্বাভাবিক। তাই চতুর্থ পয়েন্টে আমরা বলতে পারি ভারতেন্দু হরিশ্চন্দ্র প্রকৃতির কবি। তিনি গাছপালা, নদী, সরোবরের কথা বলেছেন এবং অন্যান্য রোম্যান্টিক বা প্রকৃতিপ্রেমিক কবিদের মতো তারও প্রিয় ঋতু বর্ষা। বর্ষাকে অবলম্বন করে তার হৃদয় বারবার উচ্ছ্বসিত হয় এবং মনে রাখতে হবে তার এই প্রকৃতি ভাবনা, বর্ষা ভাবনা, এর সঙ্গে কোথাও গিয়ে এক হয়ে যায় ঈশ্বর ভাবনা, পূজা বা প্রেম ভাবনা। পঞ্চমত, তার এক একটি কবিতা যেন গান। তাতে তিনি সুর,
রাগ, রাগিণী, ছন্দ, তাল এই প্রত্যেকটির আলাদা আলাদা উল্লেখ করেছেন। ষষ্ঠত, ভারতেন্দু হরিশ্চন্দ্র ব্রজ ভাষায় কবিতা লিখতেন। ব্রজ ভাষাকে তিনি সুন্দর এবং সমৃদ্ধ করে তুলেছেন। তিনি বেশ অনেক জায়গায় সার্থক উর্দুর প্রয়োগ করেছেন। তার গজলের বন্দিশগুলোতে তিনি উর্দু শায়রির মতো করে প্রকাশ করেছেন, তবে তার ভাষার ব্যাকরণগত রূপ এবং শব্দ খড়ি বলি ভাষার মতো। সপ্তমত, ভারতেন্দু হরিশ্চন্দ্রকে এক কথায় আমরা লোকশিল্পী বলতে পারি। তাই ব্রজ ভাষা হোক বা আরবি ফার্সি মিশ্রিত ভাষা হোক, তিনি ভাষাকে করে তুলেছেন একেবারে মানুষের মনের ভাষা, মুখের ভাষা। তাই ভাষা বা ভাবনা উভয় ক্ষেত্রেই তিনি ভীষণভাবে মানবিক। ভক্তিমূলক কবিতা হোক বা প্রেমমূলক কবিতা, তার কবিতার ভিত্তি জীবন এবং তা মানুষের মনকে অত্যন্ত গভীরভাবে স্পর্শ করে যায়। ভারতেন্দু হরিশ্চন্দ্রের ভক্ত সর্বস্ব, এটিকে তার ভক্তি বিষয়ক প্রথম গ্রন্থ বলা যেতে পারে। এখানে ভাগবতের ওপর আধারিত 319টি দোহা আর 7খানি ছপ্পয় আছে। দ্বিতীয় গ্রন্থটির নাম প্রেম মালিকা। এটি যেন কৃষ্ণর জন্যে গোপীদের মনের কামনা এবং এর মধ্যে দিয়ে ঈশ্বরের জন্যে ভক্ত হৃদয়ের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। এগুলোকে এক কথায় কীর্তন গান বলা যেতে পারে। এতে 3 প্রকারের কীর্তন লক্ষ্য করা যায়। এক, লীলা সম্বন্ধীয়। দ্বিতীয়ত, দৈনভাবের কীর্তন। এবং তৃতীয়ত, পরম প্রেমময়কে অনুভব করা। প্রত্যেক কবিতার শেষে হরিচন্দ এই ভণিতায় তিনি নিজের নাম ব্যবহার করেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। তু মিলি যা মেরে প্যারে, তেরে বিন মনমোহন প্যারি ব্যাকুল প্রাণ हमारे, हरिचंद मुखरा दिखला जा इन मैमन के तारे। এরপরে বৈশাখ মাহাত্ম্য, এটা তার তৃতীয় কাব্যগ্রন্থ, যাতে 93টি দোহা আছে। এই দোহাগুলো মাধব মহিমাকে প্রকাশ করছে এবং মাধব উপাসনার গভীর মহত্ব তত্ত্ব ব্যক্ত করছে। পরবর্তী কাব্য, এটি অত্যন্ত ক্ষুদ্রায়তন কাব্য, এর নাম প্রেম সরোবর। এটিও ঐশ্বরীয় প্রেমের জন্যে আকুলতা। প্রেমাশ্রু বর্ষণ, এটি আরেকটি কাব্যগ্রন্থ। এতে বর্ষার সঙ্গে প্রেমকে এক করে দেখানো হয়েছে। এখানে 46টা পদ রয়েছে এবং সেই পদগুলিতে বর্ষা ঋতুর মিলন, আনন্দ, উল্লাস, লুকোচুরি ইত্যাদি, তার সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রণয় এগুলো দেখা গেছে। এবং এখানেও কোথাও গিয়ে সেই ভক্তিভাব, প্রেম ভাব একাকার হয়ে যাচ্ছে। রাধা যেন এই বর্ষার রোম্যান্টিক পরিবেশে কৃষ্ণের সঙ্গে দোলনায় আনন্দে দুলছে, গুনগুন সুরে গান গাইছে। ব্রজগোপীনা তারা নানান রংচঙে কাপড় পরে কৃষ্ণের মন চুরি করছে। হ্যাঁ, এবং এই যুগল ছবি আমাদের অত্যন্ত সুন্দর দেখতে লাগে। তো সব মিলে এই সৌন্দর্যের সামনে প্রকৃতির সৌন্দর্য যেন কোথাও ম্লান হয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রেম, ভক্তি, প্রকৃতি সব যেন মিলেমিশে তার লেখায়। কিন্তু হরিশ্চন্দ্রের পরবর্তী কাব্যগ্রন্থের নাম প্রেম মাধুরী। এখানে তিনি তার প্রভুর সঙ্গে একাত্মতা বোধ অনুভব করেন। সেই প্রভু যাকে ছাড়া তার কোনো অস্তিত্ব নেই এবং তিনি দেখান ঈশ্বরের জন্যে প্রিয়তম বা নারীর কামনা কোন অসীম পর্যায়ে, কোন চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে। প্রেম প্রলাপ, এটি বিফল প্রেমের বেদনা ব্যক্তকারী একটি কাব্যগ্রন্থ, যেখানে প্রেম তরঙ্গ, এটি ভালোবাসার মধ্যে পার্থিব জীবনের যে স্পর্শ সেটা
তুলে ধরেছে। এইভাবে দেখা যাচ্ছে কবি মানব জীবনে প্রেমের নানান ব্যাকুলতা তুলে ধরেছেন এবং তার মধ্যে যে বৈষ্ণব চেতনা, প্রেম চেতনা, হ্যাঁ, যাকে পরবর্তীকালে রবীন্দ্রনাথ বলেছেন যে দেবতারে প্রিয় করি প্রিয় রে দেবতা, তো এই বৈষ্ণব সকলের জন্যে দুহাত বাড়িয়ে যে প্রেম, সেই ভাবনা তার লেখায় দেখতে পাওয়া যায়। তার বেশ কিছু কাব্যগ্রন্থে গজলধর্মী কবিতা, যাতে উর্দু ফার্সি শব্দের খুব সুন্দর প্রয়োগ সেরকম দেখতে পাওয়া যায়। ভারতেন্দু হরিশ্চন্দ্র প্রকৃতিপ্রেমিক। বর্ষা তার প্রিয় ঋতু। বর্ষার সঙ্গে তিনি আত্মীয়তা বোধ অনুভব করেন। হৃদয়ের নিকট সম্পর্ক তার সঙ্গে। বর্ষার সৌন্দর্য কবিকে মুগ্ধ করে। এই কথাগুলো আমরা আগেও বলেছি এবং বর্ষার কথা বলতে গিয়ে তিনি যেমন রাধাকৃষ্ণের কথা বলছেন, ঠিক তেমনিভাবে বর্ষণকে প্রেমের অশ্রুর সাথে তিনি তুলনা করছেন, যে সে যেন গভীর অনুরাগে ঝরে পড়ছে। পাশাপাশি প্রকৃতির কাব্য হিসেবে আমরা বর্ষা বিনোদ এই কাব্যগ্রন্থের কথাটাও বলতে পারি। বোঝাই যাচ্ছে এটা বর্ষাকে নিয়ে লেখা। বর্ষা বিনোদ, এখানে নানান শব্দের মনোরম বিন্যাস, অলঙ্কার, ছন্দ ইত্যাদিতে এই কবিতাগুলি অত্যন্ত সুন্দর হয়ে উঠেছে। বিভিন্ন কবিতায় বারবার বর্ষা বিনোদ কাব্যেরও বিভিন্ন কবিতায় বারবার প্রকৃতি, প্রেম, ভালোবাসা, ঈশ্বর মিলেমিশে এক হয়ে যায়। সেখানেও রাধাকৃষ্ণের প্রসঙ্গ বারবার চলে আসে। ভারতেন্দু হরিশ্চন্দ্র অনেক ক্ষেত্রে যথেচ্ছ সুন্দর করে, যথাসাধ্য সুন্দর করে ব্যঙ্গের কবিতা সুন্দর করে লিখেছেন এবং খুব সুন্দর হাস্যরস তাতে সৃষ্টি হয়েছে। এই ধরনের কাব্যগ্রন্থের মধ্যে বন্দর সভা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বন্দর মানে কিন্তু বাঁদর, হ্যাঁ, বন্দর সভা, মানে আমি উচ্চারণটা বন্দর বললাম তোমাদের লিখতে সুবিধা হবে বলে, আসলে বন্দর সভা বাঁদরের সভা আর কি। তো এমন একটি সভার কল্পনা করা হয়েছে যে সেখানে সব বাঁদররাই আছে এবং এই ব্যঙ্গের নিদর্শন হিসাবে আমরা প্রহসন পঞ্চক বা স্তোত্র পঞ্চরত্ন এর কথা বলবো। এগুলো অবশ্য নাটক বা পদ্যপদ্যের মিশ্রণ। ভারতেন্দু হরিশ্চন্দ্রের একটি 8 স্তবকের কবিতা হলো অপবর্গদাষ্টক। এটা একটা ওনার 8 স্তবকের লেখা একটা বুদ্ধিদীপ্ত রচনা এবং কি সুন্দর রচনা, তার লেখার কায়দা। প্রত্যেকটা স্তবক তিনি যে বর্ণ দিয়ে শুরু করেছেন, গোটা কবিতাটায় সেই স্তবকটা পুরোটা সেই বর্ণ দিয়ে লেখা, মানে পুরোটা অনুপ্রাস। প্রথম একটা স্তবক আমি বলি, বুঝতে পারবে। परम ब्रह्म परमेश्वर परमात्मा परात्पर परम पुरुष पद पूज्य पतित पावन पद्दावर परमानंद प्रसन्न वदन प्रभु पद्म विलोचन पद्दो नाव पुंडरीकाक्ष प्रणतारति मोचन। বুঝতেই পারছো, দেখো সবগুলো প দিয়ে লেখা। ভারতেন্দু হরিশ্চন্দ্র তার সমসাময়িক বিষয় নিয়ে বেশ কিছু কবিতা লিখেছিলেন। এই প্রসঙ্গে আমরা তার শ্রী রাজকুমার শুভাগমন তার নাম উল্লেখ করতে পারি। এটা হচ্ছে 1875 খ্রিস্টাব্দে যুবরাজ প্রিন্স অফ ওয়েল তিনি ভারতে এসেছিলেন। সেই উপলক্ষে তিনি এই কবিতাটি লিখেছিলেন। আমরা এর আগে নাটক পড়তে গিয়ে দেখেছি যে তিনি
ব্রিটিশ শাসন বা বলা ভালো মহারানীর শাসনের যথেষ্ট অনুগত ছিলেন। তো তিনি এই প্রিন্স অফ ওয়েলসকে নিয়ে তিনি এই ধরনের কবিতা লেখেন। এছাড়াও ভারতেন্দু হরিশ্চন্দ্র বিজয়িনী বিজয় পতাকা ইয়া বৈজয়ন্তী এই নামে একটি কবিতা তিনি লিখেছিলেন, যাতে ইংরেজদের পদস্থ ব্যক্তি বা দেশীয় মানুষ সকলেই খুব মুগ্ধ হয়েছিল। যদিও এগুলো ইংরেজদের স্তুতিমূলক কবিতা, কিন্তু তৎকালীন ভারতের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অস্বীকার করা যায় না। ভারতেন্দু হরিশ্চন্দ্রের কবিতার ভাষা নিয়ে এটা কতটা সমকালীনতা সেটা আমাদের একটু দেখতে হবে। তিনি মাতৃভাষায় যথেষ্ট প্রজ্ঞাবান ছিলেন এবং তিনি মাতৃভাষাকেই সামনে রেখে তিনি তার কাব্য চর্চা করতে চেয়েছেন এবং তিনি এই প্রসঙ্গে তার কাব্যতে যে কথাগুলো বলেছেন সেটা শুধু হিন্দি সাহিত্যের ক্ষেত্রে নয়, যে কোনো ভাষার সাহিত্যের একটা গর্বের কথা। নিজ ভাষা উন্নতি अहै सब उन्नति को मूल, बिना निज भाषा ज्ञान के मिटत न इह को मूल, बिना স্বদেশীয় ভাষা পুরে কি মনের আশা। তো এটা ভারতেন্দু হরিশ্চন্দ্রের কথা নয়, আমি বাংলায় যেটা বললাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে ভারতেন্দু হরিশ্চন্দ্র তিনিও কিন্তু তার যে নিজের মাতৃভাষা, তার নিজের কবিতার মধ্য দিয়ে তার গুণগান কিন্তু তিনি। এরপর আমরা দেখব ভারতেন্দু হরিশ্চন্দ্রের গদ্য রচনাগুলির কথা। হিন্দি গদ্যের বিকাশে ভারতেন্দু হরিশ্চন্দ্রের অগ্রণী ভূমিকা ছিল। তার আগে হিন্দি গদ্য ভাষায় দুটি বিশেষ রূপ ছিল, একটি পার্সি মিশ্রিত ভাষা আর একটি সম্পূর্ণ সংস্কৃত ভাষা। দুই ভাষাভাষী লেখকদের মধ্যে ছিল দ্বন্দ্ব। ভারতেন্দু হরিশ্চন্দ্র এই দুটি রীতির সমন্বয় ঘটালেন এবং একটি জনপ্রিয় প্রকাশভঙ্গি গ্রহণ করলেন। নাটকের ভাষা জনগণের ভাষা, ভারতেন্দু তাই সহজ স্বচ্ছন্দ গদ্য ভাষায় নাটক লিখলেন এবং সেই রীতিকে সমর্থন করলেন। তার এই প্রয়াস জনগণের কাছে খুব বন্দিত হলো। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র যে এই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা অত্যন্ত সাধারণ ভাষায় যে তার লেখা সেরকমটা নয়। সবসময় তার ভাষার মধ্যে প্রচুর বৈচিত্র্য রয়েছে। যেমন পুরাবৃত্ত সংগ্রহ, নামটা শুনেই বুঝতে পারছো এটা একটা বেশ কঠিন, একটা জটিল, একটা গম্ভীর বিষয়। তাই এক্ষেত্রে তিনি যে ভাষাটাকে ব্যবহার করলেন তার মধ্যেও কিন্তু যথেষ্ট গাম্ভীর্য থাকে। এতে সংস্কৃতের প্রকাশ, জ্ঞান, পাণ্ডিত্য, শ্লোক এগুলো রয়েছে। কাশ্মীর কুসুম এটি পাণ্ডিত্যমূলক গ্রন্থ। কালচক্র, এখানে কথা যত না আছে তার থেকে বেশি সন, তারিখ এগুলো দিয়ে প্রকাশ করা হয়েছে। প্রয়োজন অনুসারে তার ভাষা কোথাও স্বচ্ছন্দ, যেমন চরিতাবলী, সেখানে বক্তব্য যতই সিরিয়াস হোক না কেন, কিন্তু কথা বলার ক্ষেত্রে তিনি গল্পের ঢংটাকে বজায় রেখেছেন। কোথাও আবার লেখকের লেখা অত্যন্ত তীক্ষ্ণ, ব্যঙ্গাত্মক এবং খুব সহজেই এই ব্যঙ্গটা বোঝা যাচ্ছে। ভারতেন্দু হরিশ্চন্দ্র পূর্ববর্তী যে ভাষারীতি, এই যে হিন্দি ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যাপক আগ্রাসন, এটাকে তিনি সবসময় মেনে নিতে চান।
আবার পাশাপাশি সেই সময় যে প্রবল সংস্কৃত ভাষা হিন্দিতে লেখা হচ্ছিল সেটাও তিনি ঠিক গ্রহণ করতে রাজি হননি। খড়িবলি ভাষায় তার অসামান্য দক্ষতা ছিল। এই ভাষারীতি ও সাহিত্যকে ভারতেন্দু অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিলেন। আমরা আগেই বলেছি যে দেশের জনগণ যখন, দেশের সরকার যখন রাজা শিবপ্রসাদকে সিতারে হিন্দ উপাধি দিয়েছিলেন, তখন জনগণ হরিশ্চন্দ্রকে ভারতেন্দু অর্থাৎ ভারতের চন্দ্র, মানে একজন সিতারা বা তারা আর একজন চন্দ্র উপাধি দিয়েছিলেন, যা ভারতেন্দুর অত্যন্ত পছন্দ ছিল এবং চিরকাল তিনি তার নামের আগে এই ভারতেন্দু কথাটা ব্যবহার করে গেছেন। তো জনগণের ভালো লাগার কারণ এই যে তার নতুন ভাষা, একটা হিন্দি সাহিত্যে একটা নতুন ভাষা যেটা মানুষের বড্ড বেশি কাছাকাছি। হিন্দি লেখ্য ভাষার রূপ প্রকাশ তার যে লেখাগুলোতে পায় তার মধ্যে কবি বচন সুধা, এটা একটা মাসিক পত্রিকা, এবং হরিশ্চন্দ্র চন্দ্রিকা, এটাও একটা পত্রিকা, আমরা এর নাম প্রথম ক্লাসে আলোচনা করেছি। তো এগুলোতে তিনি হিন্দি গদ্য ভাষার একটা মান্যতা বা স্ট্যান্ডার্ড রূপ দেওয়ার চেষ্টা করেন। ঠিক যেরকম বিদ্যাসাগর আমাদের বাংলা গদ্যকে একটা স্ট্যান্ডার্ড বা একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন, ভারতেন্দু হরিশ্চন্দ্র কিন্তু হিন্দি ভাষাটাকে ঠিক সেইভাবে একটা সঠিক একটা মাত্রা দিয়েছে। আধুনিক হিন্দি সাংবাদিকতার যদি লেখা দেখতে যাই তাহলে তারও সূচনা এখান থেকেই। আবার চলতি হিন্দি যদি দেখতে চাই তারও যথার্থ রূপ ভারতেন্দু হরিশ্চন্দ্রের লেখায়। তো ভারতেন্দু হরিশ্চন্দ্রের লেখা নিয়ে আচার্য রামচন্দ্র শূদ্র তিনি হিন্দি সাহিত্যের ইতিহাস গ্রন্থে জানিয়েছেন, ভাবাবেগপূর্ণ বক্তব্য প্রকাশে তার বাক্য ছোট, শব্দ সহজ সরল, পদোন্নয় জটিল নয়, আর মননশীল রচনায় বাক্য একটু বড়, শব্দ অনেক ক্ষেত্রে সংস্কৃত ঘেঁষা, ভাষা সাধু ও গম্ভীর, যদিও অন্বয়ের জটিলতা থাকে না। ভারতেন্দু হরিশ্চন্দ্র খুব সহজ ভাষায় গদ্য লিখতেন। সাধারণ পাঠকের জন্যেই তিনি লিখতেন যাতে সাধারণ পাঠকের বুঝতে কোনো রকম কোনো জটিলতা বা দুরূহতা না হয়। এবং আমরা দেখেছি বিষয় অনুযায়ী তিনি তার ভাষায় সংস্কৃত শব্দ, সমাসবহুল শব্দ, আরবি ফার্সি শব্দ বুঝে তিনি প্রয়োগ করতেন। যেমন বৈষ্ণব সর্বস্ব এই যে গ্রন্থটা, এখানে অনেক তৎসম শব্দ, সংস্কৃত সমাসবদ্ধ কঠিন কঠিন শব্দ, যেটা তত্ত্বমূলক গল্প মানে রচনা, গদ্য রচনা, তাই এখানে ওইরকম দেখতে পাওয়া যায়। যেমন स्वर के पर अक्षर ब्रह्म स्वरूप नित्य लीला का गोलोक में धाम है, जहाँ श्री वृंदावन में श्री जमुना जी के निकट अनेक कुंजलताओं से वेष्टित एक मणिमय महाजोगो शिला स्तंभ है। उस भूमि का नाम बिहार भूमि और तीर्थ की नाम मूल स्वरूप जोगोपीठ शिला से मंडित उस कुट्टिम का नाम खेला तीर्थ है, जहाँ वेद वेदांती सर्वशास्त्र वैद्य सच्चिदानंद घन परमात्मा परमानंद स्वरूप अनेक कोटि नित्य सिद्ध साधन सिद्ध वक्त गोप गौ और श्री गोपी जनों से वेष्टित उस योग पीठ पर एकाग्र चिंता से ध्यानावस्थित होकर श्री बजेश्वरी का मनवस्था का ध्यान करते हैं। পাশাপাশি যখন তিনি ইতিহাস বা পুরাতত্ত্ব বিষয়ক গ্রন্থ লিখছেন তখন, বা চরিতাবলী যখন তিনি লিখছেন ইতিহাস গ্রন্থ, তখন তিনি ইতিহাসের কথা বলছেন, কিন্তু কি সুন্দর গল্প বলা স্টাইলে বলছেন। দেখো,
सिंघल के इतिहास में बंगाल का पहला हाल इतना लिखा है कि सिंघबाहु नाम एक बंगाली का राजा था। विजय सिंह के मरने के बाद उसका भतीजा पांडुवस, जो बंगाल में रहता था, सिंघल द्वीप के सिंहासन पर बैठा। वो सिंघल द्वीप के राजाओं में पहला राजा था। सिंह वंश के राजा होने के कारण इस टापू का नाम सिंह द्वीप हुआ। जिस साल बुद्धदेव का परलोक हुआ था, उसी साल विजय सिंह सिंघल में पहुंचा। তাহলে দেখো কত সহজ এবং স্বচ্ছন্দে তিনি গল্পের মতো করে ইতিহাসগুলোকে বলছেন। পঞ্চ পবিত্রাত্মা গ্রন্থে তার গদ্য শিল্পের রূপ বারবার দেখতে পাওয়া যায়। এটি মুসলমান যারা নবী পীর তাদেরকে নিয়ে এটা লেখা। স্বভাবতই এই লেখায় কিন্তু আমরা অনেক আরবি ফার্সি এই ধরনের শব্দ देखते पाओ। अरब के पश्चिम ईसा मसीह का वक्तिपत प्रकाश पा चुका था, किंतु वह मत अरब फारस इत्यादि देश में प्रबल नहीं था और ऐसे कट्टर देश में महत्ता मोहम्मद के अतिरिक्त और किसी का काम था कि वही कोई नया मत प्रकाश करता। उस काल में अरब के लोग मूर्ख, स्वार्थ तत्पर, निर्दय और वन पशुओं की भांति कट्टर थे। यद्यपि उनमें से अनेक अपने को इब्राहिम के वंश का बतलाए और मूर्ति पूजा बुरी जानते, किंतु समाज परवश होकर सब बहुदेव पोषक वन हुए थे। इसी घर समाय में मक्के से मोहम्मद चंद्र उदय हुआ और एक ईश्वर का पथ परिष्कार रूप से सबको दिखलाई देने लगा। তাহলে আমরা যখন ভারতেন্দু হরিশ্চন্দ্রের গদ্য রচনা পড়ব, আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আলোচনা করব।